আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের সর্বপ্রথম ডিজিটাল পূর্ণাঙ্গ সহায়ক একটি বই ইজি অ্যাকাউন্টিং বইয়ের সমাধান ক্লাসে। আমরা আজকের এই ক্লাসে আলোচনা করব আমাদের ইজি অ্যাকাউন্টিং বইয়ের নবম অধ্যায় রেওয়ামিল নামে যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ে থাকা আমাদের পাঠ্য বইয়ের যেই অনুশীলনীর প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো আমরা আজকের ক্লাসে সমাধান করব। তো সেই ধারাবাহিকতায় আমরা আজকে আলোচনা করব আমাদের রেওয়ামিলের ১ নাম্বার যেই সৃজনশীলটি রয়েছে, সৃজনশীল নাম্বার ১, আমরা ওই প্রশ্নটি আজকের এই ক্লাসে সমাধান করার চেষ্টা করব। একটু খেয়াল করে দেখি আমরা আমাদের ১ নাম্বার প্রশ্নে কি বলা আছে। যেহেতু এটা একটা রেওয়ামিল, আমরা সবাই জানি রেওয়ামিল প্রস্তুত করা হয় হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করার জন্য। অর্থাৎ আমরা যে খতিয়ান করলাম, এই খতিয়ানের মধ্যে কোনো ধরনের কোনো ভুল রয়েছে কিনা, কোনো ধরনের কোনো সমস্যা রয়েছে কিনা, বা ওভারঅল যে আমার যে হিসাব প্রক্রিয়াটা রয়েছে এই প্রক্রিয়ায় কোনো ধরনের কোনো সমস্যা রয়েছে কিনা সেটা আসলে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করি রেওয়ামিল বা ট্রায়াল ব্যালেন্স করার মাধ্যমে। আমাদের রেওয়ামিলের কাজ খুবই সহজ। আমরা আসলে ডেবিট ক্রেডিট নির্ণয় করব, হিসাবের পক্ষগুলোকে আমরা ডেবিট করব, হিসাবের কিছু পক্ষকে আমরা ক্রেডিট করব। তো আমরা একটু প্রশ্নটার দিকে যদি তাকাই, আমাদের ১ নাম্বার প্রশ্নে বলেছে যে শিহাব অ্যান্ড ব্রাদার্সের ২০১৭ সালের ডিসেম্বর মাসের খতিয়ানের উদ্ধৃতগুলো ছিল নিম্নরূপ। আচ্ছা, খতিয়ানের উদ্ধৃতগুলো নিচে দেওয়া আছে। ভালো কথা। কি বলা আছে ভাইয়া? বলা আছে মূলধন হাতে নগদ ১/১/২০১৭। এই যে ১/১ বলা আছে মানে আমরা এটাকে বলতে পারি প্রারম্ভিক। তার কারণ কি? আমরা সবাই জানি যে হিসাবকালের প্রথম দিন বা হিসাবকালের শুরুর দিনকে আমরা প্রারম্ভিক বলি, তাই না? তাহলে এটাকে আমরা বলতে পারি প্রারম্ভিক হাতে নগদ। ওকে। দেনাদার, পাওনাদার, উত্তোলন, ক্রয়, বিক্রয়, তারপরে হচ্ছে বিনিয়োগের সুদ, সমাপনী মজুত পণ্য, বীমা সেলামি, আমদানি শুল্ক, কমিশন প্রাপ্তি, বিনিয়োগ, ব্যাংক জমার সুদ, আসবাবপত্র, বিজ্ঞাপন, প্রারম্ভিক মজুত পণ্য এবং সমাপনী ব্যাংক জমা। এই উদ্ধৃতগুলো, খতিয়ানের উদ্ধৃতগুলো আমার প্রশ্নে দেওয়া আছে। ওকে, আমাকে করতে হবে কি? দেখো, ক নাম্বার প্রশ্নে আমাকে বলেছে শিহাব অ্যান্ড ব্রাদার্সের রেওয়ামিলে যে যে দফাগুলো অন্তর্ভুক্ত হবে না তার পরিমাণ নির্ণয় করো। দেখো, হিসাবের উদ্ধৃতগুলোর মধ্যে সকল কিছু কিন্তু আমার রেওয়ামিলে অন্তর্ভুক্ত হয় না। সকল কিছু কিন্তু আমার রেওয়ামিলে হিসাবভুক্ত হয় না। এখন রেওয়ামিলে অন্তর্ভুক্ত হয় না কোন কোন জিনিসগুলো? নাম্বার 1, হাতে নগদ ও ব্যাংক জমার প্রারম্ভিক উদ্ধৃত রেওয়ামিলে অন্তর্ভুক্ত হয় না। হয় না মানে কখনোই হবে না, কোনো কন্ডিশনেই হবে না। হাতে নগদ ও ব্যাংক জমার প্রারম্ভিক উদ্ধৃত রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না। ওকে, প্রথমটা আমরা বুঝলাম। দ্বিতীয় কথা হচ্ছে আমার সমাপনী মজুত পণ্য রেওয়ামিলে অন্তর্ভুক্ত হয় না। কিন্তু এখানে আবার একটা শর্ত কাজ করে। শর্তটা হচ্ছে এইটা যে আমার প্রশ্নে যদি সমন্বিত ক্রয় নামে কোনো হিসাব দেওয়া থাকে, সমন্বিত ক্রয় নামে যদি কোনো এন্ট্রি দেওয়া থাকে, তাহলে সমাপনী মজুত পণ্য অন্তর্ভুক্ত হয়, প্রারম্ভিক মজুত পণ্য অন্তর্ভুক্ত হয় না। এক্ষেত্রে তোমাদের মাথায় রাখা লাগবে আমার প্রশ্নে কি ক্রয় দেওয়া আছে নাকি সমন্বিত ক্রয় দেওয়া আছে। যদি আমার প্রশ্নে ক্রয় দেওয়া থাকে, খেয়াল করো, যদি আমার প্রশ্নে ক্রয় দেওয়া থাকে তাহলে সমাপনী মজুত পণ্য আসবে না, প্রারম্ভিক মজুত পণ্য অন্তর্ভুক্ত হবে। আবার যদি আমার প্রশ্নে সমন্বিত ক্রয় দেওয়া থাকে তাহলে আমার কি হবে না, প্রারম্ভিক মজুত পণ্য আসবে না, সমাপনী মজুত পণ্যটা আসবে। আমরা এই প্রশ্নটার দিকে তাকাইলে দেখতে পাচ্ছি আমাদের প্রশ্নে ক্রয় দেওয়া আছে। ক্রয় দেওয়া আছে মানে কি? প্রারম্ভিক মজুত পণ্য আমার রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে, সমাপনী মজুত পণ্য অন্তর্ভুক্ত হবে না। তাহলে ভাইয়া অন্তর্ভুক্ত হচ্ছে না, এই প্রশ্নের ক্ষেত্রে কি কি? হাতে নগদ ও ব্যাংক জমার প্রারম্ভিক উদ্ধৃত। তাহলে হাতে নগদ ও ব্যাংক জমার প্রারম্ভিক উদ্ধৃত কি কি আছে? এই যে দেখো, হাতে নগদ ১/১/২০১৭, তার মানে প্রারম্ভিক উদ্ধৃত, এইটা আমার রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না। আর কি অন্তর্ভুক্ত হবে না ভাইয়া? আর অন্তর্ভুক্ত হবে হচ্ছে না সমাপনী মজুত পণ্য। এই যে দেখো সমাপনী মজুত পণ্য, তাহলে এইটাও কি হচ্ছে না, আমার রেওয়ামিলে অন্তর্ভুক্ত হচ্ছে না। তাহলে রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না এমন দফাগুলোর পরিমাণ কত? ১২,০০০ আর ১৫,০০০, যোগ করলে ১২ ১২ ২৪ আর ৩ ২৭,০০০ টাকা। তাহলে আমাদের ক নাম্বার প্রশ্নের উত্তর দাঁড়াচ্ছে কত? ক নাম্বার প্রশ্নের উত্তর দাঁড়াচ্ছে ২৭,০০০ টাকা। ওকে, আমরা এই পর্যন্ত বুঝি, আমরা এই পর্যন্ত বুঝলাম, তাই তো? খ নাম্বার প্রশ্নে আসবো। খ
খ নম্বর প্রশ্নটা খুবই মজার, কমন একটা প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে উপর্যুক্ত খতিয়ানের উদ্ধৃত দ্বারা শিহাব অ্যান্ড ব্রাদার্সের একটি রেওয়া মিল তৈরি করো। কি তৈরি করো ভাইয়া? একটা রেওয়া মিল তৈরি করতে বলছে, একটা রেওয়া মিল প্রস্তুত করতে বলছে, তাই না? আচ্ছা, আমরা তাহলে একটা রেওয়া মিল তৈরি করব বা রেওয়া মিল প্রস্তুত করব। কি বলা আছে ভাইয়া? এই জায়গা থেকে যে উদ্ধৃতগুলো আছে, এই উদ্ধৃতগুলো দিয়ে আমরা একটা রেওয়া মিল প্রস্তুত করব। রেওয়া মিল প্রস্তুতের নিয়ম খুব সহজ। নিয়মটা কি ভাইয়া? নিয়ম হচ্ছে আমার প্রতিষ্ঠানে যত সম্পদ, ভাইয়া আমার প্রতিষ্ঠানে যত সম্পদ, ব্যয় এবং উত্তোলন, সম্পদ, ব্যয় এবং উত্তোলন দেওয়া থাকবে, এগুলো সবগুলাকে আমরা কি করে দিব? ডেবিট করে দিব। সম্পদ, ব্যয় এবং উত্তোলন এই জাতীয় হিসাবগুলোকে আমরা ডেবিট করে দিব। তারপরে কি করব ভাইয়া? তারপরে হচ্ছে আয়, দায় এবং মূলধন এই হিসাবগুলোকে আমরা ক্রেডিট করে দিব। ভাইয়া কথা বুঝছো? সম্পদ, ব্যয়, উত্তোলনগুলোকে ডেবিট করব, আয়, দায়, মূলধনগুলোকে ক্রেডিট করব। এতটুকুই আমার রেওয়া মিলের বেসিক, আর কিছু নাই। তাহলে আমরা একটা একটা করে আইডেন্টিফাই করব যে এই এন্ট্রিটা আমার জন্য সম্পদ, আয়, ব্যয়, দায়, উত্তোলন কি। জাস্ট আইডেন্টিফাই করব, লিখে ফেলবো। দেখো, সবার প্রথমেই আছে মূলধন। আমি কি বলছি? আয়, দায়, মূলধনকে ক্রেডিট করতে হবে। তাহলে এই মূলধন হিসাব, এটাকে আমি কি করে দিব? ক্রেডিট করে দিব। তাহলে যেটা বলতে চাচ্ছিলাম, মূলধন ভাইয়া আমরা মুখস্থ জানি যে আমার প্রতিষ্ঠানের আয়, দায় এবং মূলধন জাতীয় হিসাবগুলোকে আমরা ক্রেডিট করে দিব। তাহলে মূলধন হিসাব এখানে আমরা ক্রেডিট করব, তাই তো? আচ্ছা, এরপর আমরা একটু দেখি এরপরে কি হিসাব আছে ভাইয়া। হাতে নগদ, এটা তো আমার আসবেই না। দেনাদার একটা সম্পদ, চলতি সম্পদ, তাই না? কি বলছি ভাইয়া? সম্পদ, ব্যয়, উত্তোলনকে ডেবিট করতে হবে, তাহলে দেনাদার হিসাব হবে হচ্ছে ডেবিট। পাওনাদার, এটা একটা দায়, আয়, দায়, মূলধন হিসাবকে ক্রেডিট করতে হবে, তাহলে এইটাকে আমি লিখে দিব ক্রেডিট। উত্তোলন, কি বলছি ভাইয়া? সম্পদ, ব্যয়, উত্তোলনকে ডেবিট করতে হবে, তাহলে এই হিসাবটাকে আমরা ডেবিট করে দিব। ক্রয়, এটা একটা ব্যয়বাচক লেনদেন। ক্রয় কি বাচক লেনদেন ভাইয়া? একটা ব্যয়বাচক লেনদেন। তাহলে ব্যয়কে কি করতে হয়? সম্পদ, ব্যয়, উত্তোলনকে ডেবিট করতে হবে, তা আমরা ক্রয় হিসাবকেও ডেবিট করে দিব। তারপর দেখো দেওয়া আছে বিক্রয়, আয়, দায়, মূলধন হিসাবকে কি করব? ক্রেডিট করে দিব। আয়, দায়, মূলধনকে কি করব? ক্রেডিট করে দিব। তাহলে বিক্রয় হিসাবও কি হবে? আমাদের জন্য ক্রেডিট হবে। বিনিয়োগের সুদ একটা আয়। বিনিয়োগের সুদ কি? বিনিয়োগের সুদ একটা আয়। তাহলে আয়, দায়, মূলধনকে যেহেতু ক্রেডিট করতে হবে, তাহলে এই হিসাবকেও আমরা কি করে দিব? ক্রেডিট করে দিব। বিনিয়োগের সুদ হিসাব ক্রেডিট হবে। সমাপনী মজুত পণ্য, এটা তো আমার রেওয়া মিল অন্তর্ভুক্ত হবে না, তার কারণ যেহেতু আমার প্রশ্নে ক্রয় দেওয়া আছে, ক্রয় দেওয়া থাকলে প্রারম্ভিক মজুত পণ্য অন্তর্ভুক্ত হয়, সমাপনী মজুত পণ্য অন্তর্ভুক্ত হয় না, তাই না? আচ্ছা, এরপরে চলে আসি আমরা বীমা সেলামি। ভাইয়া বীমা সেলামি এটা একটা ব্যয়বাচক উপাদান। আমরা কি করি? সচরাচর ব্যয় হিসাবগুলোকে ডেবিট করে দিই, তাই না? আমদানি শুল্ক, এটাও একটা ব্যয়, তাহলে ব্যয় হিসাবটি কি করব? ডেবিট করে দিব। ভাইয়া এখানে তুমি যেই ঝামেলাটার মধ্যে পড়বা, সেটা হচ্ছে তোমার যদি কোনটা সম্পদ, কোনটা আয়, কোনটা ব্যয়, কোনটা দায়, কোনটা উত্তোলন, কোনটা মূলধন, এই জিনিসগুলো যদি তোমার মুখস্থ না থাকে, অর্থাৎ তুমি যদি হিসাব না চেনো, তাহলে কিন্তু তোমার জন্য সমস্যা। অর্থাৎ তুমি যখন স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ না চিনবা, তুমি কিন্তু উচ্চারণ করতে পারবা না, তুমি কিন্তু রিডিং পড়তে পারবা না। তো এই জিনিসগুলো হচ্ছে আমাদের হিসাব বিজ্ঞানের স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ। অর্থাৎ তোমাকে এইগুলো চিনতে হবে যে এই লেনদেনটা, এই হিসাবটা এটা একটা সম্পত্তিবাচক হিসাব, এই হিসাবটা এটা একটা দায়বাচক হিসাব। এই জিনিসগুলো তোমাকে চিনতে হবে। যদি না চিনতে পারো, মুখস্থ করতে হবে, বারবার পড়তে হবে, নয়তোবা কিন্তু রেওয়া মিল কেন, হিসাব বিজ্ঞানের কোনো অঙ্কই তুমি করতে পারবা না। কারণ আমরা তো অক্ষর না চিনলে, বর্ণ না চিনলে কিন্তু আমরা পড়তে পারি না, তাই না? ঠিক একই রকম তুমি যদি হিসাব বিজ্ঞানের যে 5 প্রকারের হিসাবগুলো আছে, এই হিসাবগুলোকে না চেনো, তুমি যারা চেনোই না, তার সাথে তোমার সম্পর্ক কি? তো তুমি যদি না চিনো, তাহলে তো তোমার হিসাব বিজ্ঞানের সাথে যেই সম্পর্কটা, এই সম্পর্কটা কিন্তু গড়ে উঠবে না তখন। আচ্ছা, তাহলে আমরা এরপরে আসি ভাইয়া কমিশন প্রাপ্তি। কমিশন প্রাপ্তি একটা আয়। আয় হিসাবকে কি করতে হয়? মূলধন, আয়, দায়, মূলধন হিসাবকে
ক্রেডিট করতে হয়, তো আমরা কমিশন প্রাপ্তিকেও কি করে দিব, ক্রেডিট করে দিব। বিনিয়োগ একটা সম্পদ, সম্পদ ব্যয় উত্তোলনকে ডেবিট করতে হয়, তো আমরা বিনিয়োগ হিসাবকেও কি করে দিব, ডেবিট করে দিব, তাই না? আচ্ছা, ব্যাংক জমার সুদ একটা আয়, আয় দায় মূলধনকে ক্রেডিট করতে হয়, তাহলে ব্যাংক জমার সুদকেও আমরা কি করে দিব, এখানে ক্রেডিট করে দিব। ভাইয়া আসবাবপত্র, আসবাবপত্র এটা একটা সম্পদ, স্থায়ী সম্পদ। আমরা কি করি, সম্পদ ব্যয় উত্তোলন এই জিনিসগুলোকে আমরা কি করি, ডেবিট করে দিই। তাহলে আসবাবপত্র হিসাবকেও আমরা ডেবিট করে দিব। ওকে, বিজ্ঞাপন এটা একটা ব্যয়, সম্পদ ব্যয় উত্তোলনকে ডেবিট করতে হবে, তো আমরা বিজ্ঞাপন হিসাবকেও এখানে কি করব, ডেবিট করে দিব। প্রারম্ভিক মজুদ পণ্য, মনে রাখবা মজুদ পণ্য মানেই হচ্ছে কি, এটা আমার জন্য ডেবিট। সমাপনী মজুদ পণ্য হচ্ছে সম্পদ, প্রারম্ভিক মজুদ পণ্য হচ্ছে ব্যয়। সমাপনী মজুদ পণ্য হচ্ছে চলতি সম্পদ, প্রারম্ভিক মজুদ পণ্য হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়। তো যেহেতু মজুদ পণ্য আছে, সম্পত্তিও ডেবিট করতে হয়, ব্যয় হিসাবেও কিন্তু ডেবিট করতে হয়, তো এটাকে আমরা কি করে দিব, ডেবিট করে দিব। এরপর দেখো সমাপনী ব্যাংক জমা, ব্যাংক জমা আমার জন্য সম্পদ, সম্পদ ব্যয় উত্তোলনকে ডেবিট করতে হবে, তো এটাকে আমরা কি লিখে দিব, ডেবিট লিখে দিব। তার মানে এই যে দেখো কোন কোন হিসাবগুলো আমার জন্য ডেবিট, কোন কোন হিসাব খাতগুলো আমার জন্য ক্রেডিট, এইটুকু আইডেন্টিফাই করাই আমার জন্য রেওয়ামিল। এইটুকু আইডেন্টিফাই করে আমি যখন ডেবিট ক্রেডিট বের করে দুইটা যোগফল বের করে দিচ্ছি, তখন আমার উত্তর বের হয়ে যাচ্ছে। তাহলে আমরা খ নম্বর সম্পর্কে একটা মোটামুটি একটা ধারণা পেলাম। আমরা উত্তর দেখব, তার আগে আমরা আরো সময় নিয়ে প্রশ্নটা একটু বুঝি। গ নম্বরে কি বলছে, গ নম্বরে বলছে যে উপযুক্ত তথ্য হতে মুনাফা জাতীয় আয় ও মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। কি কি বের করতে হবে, মুনাফা জাতীয় আয়ের পরিমাণ, কি বের করতে হবে, মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ। আমরা কি জানি, মুনাফা জাতীয় আয় ব্যয় হচ্ছে ওই সমস্ত লেনদেন যেই লেনদেনগুলোর উপযোগিতা বা কার্যকারিতা আমার প্রতিষ্ঠানে 1 বছরের কম সময়ের জন্য থাকে। খেয়াল করো, মুনাফা জাতীয় লেনদেন হচ্ছে ওই সকল বা ওই সমস্ত লেনদেন যেই সকল বা যেই সমস্ত লেনদেনের উপযোগিতা বা কার্যকারিতা আমার প্রতিষ্ঠানে 1 বছরের কম সময়ের জন্য থাকে। অথবা আমরা বলতে পারি আমার প্রতিষ্ঠানের যেই রেগুলার আয়, যেই রেগুলার ব্যয়গুলো আছে, ওইটাই আমার জন্য মুনাফা জাতীয় আয় বা ব্যয়, তাই না? তাহলে এখান থেকে কিন্তু আমি আইডেন্টিফাইটা খুব সহজে করতে পারি। কিভাবে, একটু খেয়াল করে দেখো। মূলধন আসবে না, দেনাদার পাওনাদার উত্তোলন আসবে না, ক্রয়, দেখো ভাইয়া ক্রয় এটা কিন্তু একটা ব্যয়, তাই না? তাহলে ক্রয় যদি একটা ব্যয় হয়, কি জাতীয় ব্যয়, এটা একটা মুনাফা জাতীয় ব্যয়, তাই না? আচ্ছা, বিক্রয় এটা একটা আয়, বিনিয়োগের সুদ এইটাও একটা আয়, তাহলে এই দুটো কি জাতীয় আয়, এই দুটো আমাদের জন্য মুনাফা জাতীয় আয়। সমাপনী মজুদ পণ্য এই ঝামেলার মধ্যে নাই। বিমা সেলামি আমদানি শুল্ক দুইটাই ব্যয়, তাই না? ব্যয় বলেই তো আমি এটাকে ডেবিট করছিলাম, তাই না? তাহলে এটা কি জাতীয় ব্যয়, এটা হচ্ছে আমার জন্য মুনাফা জাতীয় ব্যয়। কমিশন প্রাপ্তি এটা আমার জন্য একটা আয়, কি জাতীয় আয় ভাইয়া, মুনাফা জাতীয় আয়। বিনিয়োগ এখানে আসবে না, বিনিয়োগ একটা সম্পদ। ব্যাংক জমার সুদ এটা একটা আয়, তাহলে এটা কি জাতীয় আয় ভাইয়া, এটা একটা মুনাফা জাতীয় আয়। আসবাবপত্র একটা সম্পদ, এটা এখানে আসবে না। বিজ্ঞাপন, খেয়াল করো ভাইয়া, বিজ্ঞাপন এটা আমার জন্য একটা ব্যয় ভাইয়া, বিজ্ঞাপন এটা আমার জন্য কি একটা ব্যয়, তাই না? তাহলে বিজ্ঞাপন কি জাতীয় ব্যয় ভাইয়া, যেহেতু এটা আমার জন্য একটা ব্যয়, তার মানে এটা আমার জন্য একটা মুনাফা জাতীয় ব্যয়। এই যেহেতু এটা আমার জন্য একটা ব্যয়, তাহলে এটা আমার জন্য কি জাতীয় ব্যয়, এটা আমার জন্য একটা মুনাফা জাতীয় ব্যয়। তাহলে বিজ্ঞাপনও কি আমার জন্য একটা মুনাফা জাতীয় ব্যয়। এই বিজ্ঞাপন এটাও কি আমার জন্য মুনাফা জাতীয় ব্যয়। এখন আমরা আসি প্রারম্ভিক মজুদ পণ্যের মধ্যে। ভাইয়া প্রারম্ভিক মজুদ পণ্য নিয়ে একটা ঝামেলার মধ্যে আমরা পড়ি, সেটা হচ্ছে কি, কেউ কেউ দেখবা প্রারম্ভিক মজুদ পণ্য উত্তরে অন্তর্ভুক্ত করে, কেউ কেউ প্রারম্ভিক মজুদ পণ্য অন্তর্ভুক্ত করে না। তুমি যদি চতুর্থ অধ্যায়ের কনসেপ্টে ফিরে যাও, মানে আমাদের যে চতুর্থ অধ্যায় তো মূলধন জাতীয় আয় ব্যয়ের যেই অঙ্কগুলো, এটা তো চতুর্থ অধ্যায় থেকে। তো তুমি যদি চতুর্থ অধ্যায়ের কনসেপ্টে ফিরে যাও যে আমার প্রতিষ্ঠানের রেগুলার ব্যয়গুলোকে আমি মুনাফা জাতীয় ব্যয় বলবো, আমার প্রতিষ্ঠানে যে রেগুলার ব্যয়গুলো আছে ওইটাকে আমরা মুনাফা জাতীয় ব্যয় বলবো। এই মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে আমরা কিন্তু তখন কোনো প্রকারভেদ করি না, যত ব্যয় আছে সবগুলোকে আমরা মুনাফা জাতীয় ব্যয় বলি।
কিন্তু অ্যাকচুয়ালি আমার ব্যয় হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে প্রত্যক্ষ ব্যয় আর একটা হচ্ছে পরোক্ষ ব্যয়। একটা হচ্ছে প্রত্যক্ষ পরিচালন ব্যয় আর একটা হচ্ছে পরোক্ষ পরিচালন ব্যয়। প্রত্যক্ষ পরিচালন ব্যয় কোনটা? যেটা ক্রয় বা ক্রয়ের সাথে সরাসরি সম্পর্কিত, সেটা হচ্ছে প্রত্যক্ষ পরিচালন ব্যয়। আর যেটা হচ্ছে আমার প্রতিষ্ঠান পরিচালনার সাথে জড়িত, ক্রয় বিক্রয়ের সাথে না, ক্রয়ের সাথে না, আমার প্রতিষ্ঠান পরিচালনার জন্য, অপারেশনের জন্য যেই ব্যয়গুলো আমার হয় সেটা হচ্ছে পরোক্ষ পরিচালন ব্যয়। এখন তুমি কোন কনসেপ্টে করবা? আমার মতো হচ্ছে ব্যয় যেহেতু দুই ভাগে বিভক্ত, আমরা দুই ভাগে সবগুলোকেই একসাথে করে দিব। সেক্ষেত্রে প্রারম্ভিক মজুত পণ্য যদি থাকে, প্রারম্ভিক মজুত পণ্য যদি থাকে, তাহলে আমাদের কাজ হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য যোগ নিট ক্রয় বাদ সমাপনী মজুত পণ্য, এই কাজটা করে দেওয়া। অর্থাৎ আমার প্রারম্ভিক মজুত পণ্যের সাথে আমি এই ক্রয়ের পরিমাণ যোগ করব, বাদ দিয়ে দিব হচ্ছে মজুত পণ্যের পরিমাণ। এই কাজটুকু আমরা করে অঙ্কটা করলে আমাদের অঙ্ক ভুল করার মতো, মানে ভুল ধরার মতো বা আমাদের অঙ্কটা কেটে দেওয়ার মতো হিম্মত তখন আর কারো থাকবে না। আর যদি প্রারম্ভিক মজুত পণ্য বাদ দিয়ে করি, তাহলে কিন্তু টিচার চাইলে আমার নাম্বারটা কেটে দিতে পারে। তো এই ক্ষেত্রে আমরা একটু সাবধান থাকবো। রেওয়া মিলের অধ্যায়ে যখন আমরা মুনাফা জাতীয় আয় বা ব্যয় বের করব, বিশেষ করে যখন ব্যয় বের করব, তখন এই সাবধানতাটা আমাদেরকে অবলম্বন করতে হবে। যদি প্রারম্ভিক মজুত পণ্য থাকে, তাহলে আমরা কি করব? প্রারম্ভিক মজুত পণ্যের সাথে নিট ক্রয় যোগ করব, বাদ দিয়ে দিব সমাপনী মজুত পণ্য। ওকে, তাহলে এই পর্যন্ত যদি আমরা বুঝি, তাহলে দেখো আমাদের কিন্তু ক খ গ তিনটা প্রশ্নই কিন্তু আমাদের হয়ে যায়, তাই না? আচ্ছা, যদি তিনটা প্রশ্নই আমাদের হয়ে যায়, আমি একটু তোমাদেরকে উত্তরটা দেখাই দেই যে আমরা কি কি অন্তর্ভুক্ত করেছি, কি কি করি নাই। দেখো ভাই, সবার প্রথমে আমরা যদি আসি ক নাম্বার প্রশ্নে, আমাদের কোন কোন দফাগুলো রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না সেটার পরিমাণটা আমরা নির্ণয় করছি, তাই না? এই যে অন্তর্ভুক্ত হবে না হচ্ছে 12,000 আর 15,000 টাকা, টোটাল 27,000 টাকার লেনদেন, এটা অন্তর্ভুক্ত হবে না, আমরা এটা অন্তর্ভুক্ত করলাম না। ওকে, এরপরে হচ্ছে কি আমাদের রেওয়া মিলে কোনটা ডেবিট কোনটা ক্রেডিট সেটা আমাদের নির্ণয় করতে হবে। এই যে দেখো ভাইয়া, মূলধন এটা ক্রেডিট, দেনাদার ডেবিট, পাওনাদার ক্রেডিট, উত্তোলন ডেবিট, ক্রয় ডেবিট, বিক্রয় ক্রেডিট, বিনিয়োগের সুদ ক্রেডিট, বিমা সালামি ডেবিট, আমদানি শুল্ক ডেবিট, কমিশন প্রাপ্তি ক্রেডিট, বিনিয়োগ ডেবিট, ব্যাংক জমার সুদ ক্রেডিট, আসবাবপত্র ডেবিট, বিজ্ঞাপন ডেবিট, প্রারম্ভিক মজুত পণ্য ডেবিট, সমাপনী ব্যাংক জমা ডেবিট। এখন এগুলো ডেবিট ক্রেডিট আমরা কিভাবে বললাম? ওই যে শুরুতে আমরা আলোচনা করলাম যে সম্পদ ব্যয় উত্তোলন হইলে সেগুলোকে ডেবিট করতে হবে, আয় দায় মালিকানা সত্ত্ব বা আয় দায় মূলধন হইলে সেটাকে আমাদের ক্রেডিট করে দিতে হবে। তো তোমার কাজ হচ্ছে কোনটা সম্পদ, কোনটা আয়, কোনটা ব্যয়, কোনটা দায়, কোনটা উত্তোলন, এই জিনিসগুলো একটু মুখস্থ রাখা। তাহলে তুমি দেখবা রেওয়া মিলে একদম মুখস্থ নাম্বার ভাইয়া। রেওয়া মিলে আসলে অন্য সব অধ্যায়ের মতো তোমার অনেক বেশি বেসিক ইমপ্রুভ হইতে হবে এমন কোনো কথা নাই। আমাদের বইয়ের বেসিকে দেখবা রেওয়া মিলের বেসিক সেকশনে আমি কিছু ব্যয় সম্পদ এগুলো তালিকা দিছি, ওই তালিকাটা ধরে মুখস্থ করে ফেলো। এরপরে তুমি ক্লাসটা করতে আসো, দেখবা এই অধ্যায়ের কোনো অঙ্কে তোমার কোনো ধরনের কোনো অসুবিধা থাকবে না ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে মুনাফা জাতীয় আয় ও ব্যয়ের পরিমাণ। এই যে দেখো আমি এখানে মুনাফা জাতীয় আয়গুলো বের করে দিছি। এরপরে মুনাফা জাতীয় ব্যয়গুলোকে আমি দুইটা সেগমেন্ট করছি, বাট তোমার এই সেগমেন্ট না করলেও হবে। অর্থাৎ তুমি যেমন এই যে একটা বিক্রিত পণ্যের ব্যয়, এরপর হচ্ছে অন্যান্য পরোক্ষ খরচ, দুইটা সেগমেন্ট করছি। তোমার এরকম সেগমেন্ট না করলে হবে, তুমি ডিরেক্ট লিখে দিবা বিক্রিত পণ্যের ব্যয়ও লিখবা না, অন্যান্য প্রত্যক্ষ খরচও লিখবা না, তুমি মুনাফা জাতীয় ব্যয় লিখে ডিরেক্ট লিখে দাও। কিন্তু যেহেতু এখানে প্রারম্ভিক মজুত পণ্য আছে, তাহলে তোমাকে কি করতে হবে? প্রারম্ভিক মজুত পণ্য যোগ ক্রয় বাদ সমাপনী মজুত পণ্য, এইটুকু কাজ করে তারপরে তুমি করো, তাহলে দেখবা তোমার এই প্রশ্নে আর কোনো ভুল থাকার কোনো সম্ভাবনা থাকছে না। তাহলে দেখো ভাইয়া, আমরা একটা প্রশ্ন আলোচনা করছিলাম, এটা হচ্ছে আমাদের রেওয়া মিলের অনুশীলনীর 1 নম্বর প্রশ্ন। আমি আশা করব এই আলোচনা থেকে এই সৃজনশীল সম্পর্কে তোমাদের একটা ধারণা তৈরি হয়েছে, একটা বেসিক ইমপ্রুভ হয়েছে, বা এই অঙ্কটা পরিপূর্ণভাবেই তোমরা শিখতে পেরেছো। ইনশাল্লাহ আমরা এইভাবে আমাদের রেওয়া মিলের অধ্যায়ে যতগুলো প্রশ্ন আছে আমরা সবগুলো প্রশ্ন ধারাবাহিকভাবে সমাধান করব। শুধু আমি চাই তোমরা সবাই মনোযোগ দিয়ে ক্লাসটা করো, এবং এই সবগুলো ক্লাস তোমার করার জন্য তোমার কাছে কিন্তু আমাদের ইজি অ্যাকাউন্টিং বইটা থাকতে হবে। তার কারণ বইয়েই কিন্তু প্রশ্নের উপরে কিউআর কোড দেওয়া থাকবে, ওই কিউআর কোডের মাধ্যমেই তুমি সবগুলো ভিডিও লেকচার পাবা। তাহলে সবাইকে শুভকামনা জানিয়ে আমি আমার আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।